হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর ইন ডিটেলস আলোচনা করছিলাম পেপারের। তো আজকে প্রথমে আমি একটা পার্ট দিয়েছিলাম, তো আজকে হচ্ছে সেকেন্ড পার্টে ফার্স্ট নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 7 নম্বরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অর্গানের নাম কি? ঠিক আছে, মানবদেহের সবচেয়ে, তো দেখো এই প্রশ্নটায় বলেছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি। দেখো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ না দুটো আছে, দুভাবে বলা যায় সেটাকে। প্রথমটা হচ্ছে এরকম, মানবদেহের সবচেয়ে বড় অর্গান যেটা তোমার এক্সটার্নাল, মানে বাইরের দিক থেকে এক্সটার্নাল, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরের দিক থেকে ইন্টারনাল। তা এক্সটার্নাল যদি অর্গান বলছে তাহলে হবে সেটা স্কিন, ঠিক আছে, বা তোমার হচ্ছে গিয়ে ত্বক। আর যদি ইন্টারনাল বলছে তাহলে ইন্টারনাল হচ্ছে লিভার। তো এখানে স্পেসিফাই করে কিছু দেয়নি, কিন্তু অপশান দেখলে তুমি বুঝতে পারবে এটা কী হতে হবে, লিভার, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে 8 নম্বরের প্রশ্নটা বলছে ভারতবর্ষে সম্প্রতিকে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলো, ঠিক আছে। 8 নম্বরের প্রশ্ন, এটা 2019-এরই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো প্রথম লোকপাল হচ্ছে পিনাকিচন্দ্র ঘোষ, জাস্টিস পিনাকিচন্দ্র ঘোষ প্রথম লোকপাল। দেখো ভারতের লোকপাল, এই যে লোকপাল শব্দটা নেওয়া হয়েছে সুইডেনের লোকপাল থেকে ভারতের লোকপাল নেওয়া হয়েছে, বা ন্যায়পালিকা, ঠিক আছে। আর এই লোকপালটা হচ্ছে দেশের, মানে আমাদের তো একটা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে আমাদের দেশটা, তো আমাদের দেশে একটা রাজ্য আছে, এই রাজ্যগুলোকে নিয়ে একটা দেশ তৈরি হচ্ছে। তার লোকপাল নিযুক্ত হয় দেশের ভিত্তিতে, আমাদের দেশের একজন লোকপাল হবে। যে রাজ্যগুলো আছে তাদের বলে লোকায়ুক্ত, ঠিক আছে। তা রাজ্যগুলোর মধ্যে প্রথম যে লোকায়ুক্তা সেটা চালু হয়েছিল মহারাষ্ট্রে। আর জাস্টিস পিনাকিচন্দ্র ঘোষ হচ্ছে প্রথম লোকপাল। ভারতের লোকপাল এসেছিল কত সালে, 1968 সালে, ঠিক আছে। আর তোমরা জানো কি না জানি না, দিল্লির যে মুখ্যমন্ত্রী তোমার অরবিন্দ কেজরিওয়াল, তারপরে আন্না হাজারে, এরা কিন্তু এই লোকপালটা আনার জন্যই তখন 2011 সালে একটা ধর্ণা দিয়েছিল, ঠিক আছে। তো তো 9 নম্বরের অঙ্কটা কি বলছে, 9 নম্বরের প্রশ্নটা কি বলছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি, ঠিক আছে, পোমোলজি। তো 10 নম্বরের প্রশ্নটা দেখো, 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে 1 - 1/3। তা এটা যদি আমি করি তাহলে এখান থেকে দেখো আমার কী হবে, 3 - 1/3, এটা ফার্স্টেরটা, ইন্টু তারপরেরটা 4 - 1/4, এরকম। তা এখান থেকে বেরোচ্ছে 2/3, ইন্টু এখান থেকে বেরোচ্ছে 3/4, তারপরে এটা থেকে বেরোবে তোমার 4/5। এইভাবে করতে 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 গুণ করতে করতে এটা হচ্ছে 99/100। তা দেখো এইভাবে কাটছে সব কটা, তো এইভাবে যদি কাটে তাহলে এই 99ও আগেরটার সাথে কাটবে। তা আমার পড়ে রয়েছে দেখো এই 2, আর এখানে পড়ে রয়েছে 100, তাহলে 2/100 বা 1/50, এটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 10 নম্বর। 11 নম্বরটা দেখো কি বলছে, 11 নম্বর হচ্ছে 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? তো এটা সাউথ আফ্রিকাই হবে। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক বছর, যে বছর থেকে 2014 মানে মোদি গভর্নমেন্ট এসছে, তারপর থেকে প্রত্যেকটা বছর প্রজাতন্ত্র দিবসে কোনো একটা দেশের রাষ্ট্রপতিকে প্রধান অতিথির স্থান হিসেবে বেছে নেওয়া হয়। এটা শুধুমাত্র 2014 পর থেকে না, 2014 পরে, আমি যেটা বলছি 2014 পরে এই যে দেশগুলো প্রজাতন্ত্র দিবসে যে দেশগুলো আসে সেগুলো হচ্ছে ভারতের সব থেকে যাদের সাথে ভালো টাই আপ আছে। যেমন ধরো এই যে সাউথ আফ্রিকা, যেমন ব্রিক্স কান্ট্রি, BRICS, যেমন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, দেখো ব্রিক্স কান্ট্রি। বা অন্যান্য বছরগুলো কি ভারতের যে ম্যাপ আছে সেই ম্যাপের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদেরকেই ভারত ডাকে আর কি। তো এটা হচ্ছে ভারতের একটা ফরেন পলিসি বলতে পারো তুমি। 12 নম্বরটা কি বলছে, এবি মানে হচ্ছে 25, BC মানে হচ্ছে 57, তাহলে এ মানে হচ্ছে তোমার 1, আর বি মানে হচ্ছে তোমার 2, ঠিক আছে। বি মানে হচ্ছে 2 আর সি মানে হচ্ছে তোমার 3।
তো এটার সাথে তোমার দেখো 1 যোগ হলো, এটার সাথে 3 যোগ হলো, এটার সাথে 3 যোগ হলো, এটার সাথে 4 যোগ হলো। ঠিক আছে, তা সেক্ষেত্রে 2 5, আর এক্ষেত্রে হচ্ছে তোমার 5 7। বিডি মানে হচ্ছে তোমার 2 আর 4, এর সাথে 3 যোগ হলো, আর এর সাথে তোমার 4 যোগ হলো। দেখি 5 8 এরকম। তাহলে সি এর ডিবি কী হয়? সি মানে হচ্ছে তোমার 3, এ মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 4, আর বি মানে হচ্ছে 2। 3-এর সাথে 4 যোগ হয়েছিল, 1-এর সাথে 1 যোগ হয়েছিল, 4-এর সাথে 4 যোগ হয়েছিল, আর 2-এর সাথে 3 যোগ হয়েছিল। তো সেক্ষেত্রে কী হবে? 4 আর 3 7, 2 8 আর 5। তা 7 2 8 5 এখানে অপশানে নেই। তো এটাকে আরেকটু অন্যভাবে দেখা যেতে পারে। ও আচ্ছা, এটা এইভাবে দেখো, সি এর মানে হচ্ছে 7, তাহলে সি এর মানে হচ্ছে 7, এর মানে হচ্ছে 2, আর ডি এর মানে হচ্ছে তোমার 8, আর বি এর মানে হচ্ছে তোমার 5। 7 2 8 5, না এটা হচ্ছে না, 7 8 2 5 আছে একটা। তো আরেকটা অন্যভাবে দেখে নিই যদি হয়। যদি উল্টো করে ধরি, মানে এ থেকে এ হচ্ছে 26, বি হচ্ছে 25, এইভাবে না, এইভাবেও হচ্ছে না। তো এটা কোনভাবে রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এইরকমই করা, মানে এইরকমভাবেই হচ্ছে। যাই হোক, দেখো আর একটা জিনিস বলি, এ বি মানে 25, তাহলে এ আর বি এখানে আছে, তা সেক্ষেত্রেও তো তোমার 2 5 হতে হবে। তো 2 5 এখানে কোথাও নেই। যদিও দেখো 7 8 2 5, এখানে সবকটাই 7 8 2 5, কিন্তু এটা লেখা রয়েছে একটু অন্যভাবে। যদি এটা তোমরা করছো তাহলে এটা কমেন্ট করে একটু জানিও। তারপরে দেখো 13 নম্বরেরটা। 13 নম্বরেরটা বলছে ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন কে? ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন আকবর। আকবরের টেনিওরটা অনেক বড়, মুঘল সাম্রাজ্যে আকবরের টেনিওর অনেকটাই বড়। ঠিক আছে, ফতেপুর সিক্রি হচ্ছে তোমার কোথায় বলো তো আছে? ফতেপুর সিক্রি আছে আগ্রাতে, আগ্রা ফতেপুর সিক্রি। ঠিক আছে, তারপরে কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধানের হৃদয় ও আত্মা? সংবিধানের হৃদয় ও আত্মা, তা সংবিধানের হৃদয় ও আত্মা হচ্ছে আর্টিকেল 32। এটাকে বলা হয়েছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কেন বলো তো? তার কারণ হচ্ছে এটায় কিছুগুলো রিট আছে, রিট, WRIT। ঠিক আছে, যেমন হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সেন্টিউরারি আর প্রোহাইবিশন। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সেন্টিউরারি, প্রোহাইবিশন অ্যান্ড হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহাইবিশন, সেন্টিউরারি আর একটা জাস্ট বললাম। ঠিক আছে, তো এইগুলো রিটগুলো এখানে রয়েছে, তার জন্য একে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। 356 ধারায় আছে তোমার ফাইন্যান্সিয়াল 356 ধারায় যেটা বলা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রথমে 352 নম্বর ধারা, তারপর 356 নম্বর ধারা, তারপর 360 নম্বর ধারা। 352তে হচ্ছে তোমার ইন্টার স্টেট এমার্জেন্সি। ঠিক আছে, ইন্টার স্টেট, তারপরে হচ্ছে তোমার তোমার স্টেট ইমার্জেন্সি, আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো 356তে এই হচ্ছে, এটা হচ্ছে তোমার 19 নম্বর ধারা। 19 নম্বর ধারাতে আরও 6টা ইন্টারনাল পার্ট রয়েছে। ঠিক আছে, 19 নম্বর ধারাতে। আর 14 নম্বর ধারাতে, তো 14 নম্বর ধারাতে রয়েছে রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, 14 থেকে 18। 19 নম্বর ধারাতে আছে তোমার রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো ঠিক আছে, তো তারপরে হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? দেখো, 1946 সালে যে ক্যাবিনেট মিশন এসেছিল, সেই ক্যাবিনেট মিশনে 3জন ছিলেন। তার মধ্যে কে কে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স আর এবি আলেকজান্ডার, এই 3জনই ছিলেন।
ঠিক আছে, 1946 সালের ক্যাবিনেট মিশনে। তো ক্যাবিনেট মিশনের মধ্যে সব থেকে তোমার প্রধান পদাধিকার ছিলেন হচ্ছে স্যার স্টেফোর্ড ক্রিপস। ঠিক আছে, এই তিনজনে এসেছিলেন ক্যাবিনেট মিশনে। আর তখন আমাদের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, 16 নম্বরের অঙ্কটা কি, 16 নম্বরেরটা কী বলছে দেখো, 16 নম্বরেরটা বলছে এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। এটাই শেষ অঙ্ক। ঠিক আছে, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে। তাহলে আমি দেখি এখানে ডিফারেন্সটা কত। দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 2 আর এখানে ডিফারেন্স হচ্ছে 3। ঠিক আছে, তো আমি এই ডিফারেন্সটা আমাকে তো ঠিক মেনটেন করতে হবে। তাই এখানে দেখো ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 2। আমি কি করব, এই দুইটা ওপরে গুণ করে দেবো। ঠিক আছে, এই দুইটা ওপরে গুণ করে দেবো, তাহলে এখানে হবে কত, নতুন 6 আর এটা হচ্ছে 8, আর নিচেরটা কত আছে, এই একটা যদি এখানে গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 7। দেখো 5 বছর পূর্বে, তাহলে একের ডিফারেন্স কত, 5, তাই তো? 5 বছর পূর্বে একের ডিফারেন্স হচ্ছে 5। তাহলে বলছে ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে ওয়াই এর বর্তমান বয়স তো এইটা 8। তাহলে 5 এটা কত হবে, একের ভ্যালু যদি 5 হয় তাহলে 8-এর ভ্যালু হবে 40। এটাই হচ্ছে অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পড়াশোনা করো ঠিকঠাক মতো করে। এর পার্ট আরও আসবে। তো ভালো থেকো সবাই।